18 ফেব্রুয়ারি 2024 আমরা কাজিরাঙ্গা থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম মেঘালয়ের জন্য। মেঘালয়ের চেরাপুঞ্জি হয়ে আমাদের গন্তব্য ছিল ডাউকি। মেঘালয়ের আগের সিরিজের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম লেক কেসরি হোটেলের অভিজ্ঞতার কথা আর তার সাথে চেরাপুঞ্জির সমস্ত সাইট সিনের কথা। আজকে আমাদের উদ্দেশ্য ছিল চেরাপুঞ্জি থেকে ডাউকির উদ্দেশ্যে রওনা দেওয়া। আজকের এই ভিডিওর গল্প ডাউকিকে কেন্দ্র করেই। ডাউকি এবং তার চারপাশের সাইট সিন দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা করছি। যদি আগের ভিডিওটা কেউ দেখে না থাকেন তবে চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। শিলংয়ে আমরা ছিলাম লেক কেসরি হোটেলে। শিলং এয়ারপোর্ট থেকে যেটি 32 কিলোমিটার এবং শিলং বাস স্ট্যান্ড থেকে সেটি 7 থেকে 8 কিলোমিটারের মতো। এই হোটেলের ভাড়া 3000 থেকে 3500-এর মধ্যে থাকে। সিজন ওয়াইজ এই হোটেলের ভাড়া চেঞ্জ হয়। হোটেলটি শিলংয়ের ইস্ট খাসি হিলস নেইগ্রিমসের কাছে, পুলিশ বাজার থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট। হোটেলে ব্রেকফাস্ট করে 8টা-9টা নাগাদ রওনা দিলাম আমরা ডাউকির উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে ডাউকির ডিস্টেন্স 81 থেকে 82 কিলোমিটারের মধ্যে। পৌঁছাতে টাইম লাগে ওই মিনিমাম 3 ঘন্টা। আমরা যেহেতু শিলংয়ে স্টে করেছিলাম তাই আমাদের গন্তব্য ছিল শিলং থেকে ডাউকি। তোমরা যারা ভাবো শিলংয়ে স্টে করবে না তারা তোমরা একটা কাজ করতে পারো, মৌলিন গ্রামে এক নাইট স্টে করে সেখান থেকে ডাউকি যেতে পারো। বৃষ্টি এবং ঠান্ডার ওয়েদার মাথায় নিয়ে আমরা চললাম ডাউকির উদ্দেশ্যে। মেঘালয় ভারতের এমন একটি রাজ্য যেখানে প্রতি বছর ভিড় করে পর্যটকরা। এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ যেন বরপ্রাপ্ত। সে জলপ্রপাত হোক বা উপজাতিদের তৈরি লিভিং রুট বিচ, মেঘালয়ের এমন কিছু দর্শনীয় স্থান আছে যেখানে গেলে সত্যি মন ভালো হয়ে যাবে আপনার। মেঘালয় এরকমই একটি জায়গা হলো ডাউকি। সবুজ স্বচ্ছ জল যেখানে ধরা দেয় মেঘেদের প্রতিচ্ছবি, এমনই একটি জায়গা হলো ডাউকি নদী। যদিও নদীর নাম উমকোট, তবুও পর্যটকদের কাছে এটি ডাউকি নামেই পরিচিত। ডাউকি নদীর অবস্থান মেঘালয়ের জয়ন্তী এবং খাসি পাহাড়ের মাঝ বরাবর। শিলং থেকে বাণিজ্যিক রুট ধরে 100 কিলোমিটার গেলেই আপনি পেয়ে যাবেন সীমান্ত শহরে। এই নদীতে নৌকা দেখে আপনার দূর থেকে মনে হতেই পারে যেন হাওয়ায় ভাসছে। নৌকার নিচে যে জলের আস্তরণ আছে তা সহজে চোখে পড়ে না, বিশেষত আপনি প্রথমবার ছবিতে দেখলে বুঝতে পারবেন না। এই নদী ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ের মাউলিনগ্রাম গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে। আর এই মাউলিনগ্রাম গ্রামও তকমা পেয়েছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের। 2003 সালে এই গ্রামটিকে গডস অন গার্ডেন হিসেবে অভিহিত করা হয়। মেঘালয় ভারতের এমন একটি রাজ্য যেখানে প্রতি বছর ভিড় করে পর্যটকরা। এই রাজ্যের প্রাকৃতিক পরিবেশ যেন বরপ্রাপ্ত, সে জলপ্রপাত হোক এবং উপজাতিদের তৈরি লিভিং রুট ব্রিজ। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্থানে। দেখতেই পাচ্ছ তোমরা আজকে ওয়েদারটা একদমই ভালো নয়, চারিদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এতক্ষণ আমরা ছিলাম ভারতে, এখন আমরা উইদাউট পাসপোর্টেই পৌঁছে গেছি বাংলাদেশে। প্রসঙ্গত বলে রাখি, যখন আমরা ডাউকিতে এসে পৌঁছেছিলাম তখন আমাদের মোবাইল নেটওয়ার্কও চেঞ্জ হয়ে গিয়েছিল, বাংলাদেশের টাইম জোনই দেখাচ্ছিল সেটা। এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটি 1932 সালে ব্রিটিশ সরকার বানিয়েছিলেন। ডাউকি নদীর উপর নির্মিত এই অপরূপ স্থাপত্যিক সেতুটি ভারত এবং বাংলাদেশের মধ্যকার সংযোগস্থলের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একসময় এটি দুই দেশের ব্যবসায়ের প্রধান পথ হিসেবে পরিচিত ছিল। ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনি ভারত এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ব্রিজটি যেমন প্রকৃতির নিসর্গের সাথে মিশে আছে, তেমনি এর কাছাকাছি থাকা উমকোট নদীর স্বচ্ছ জল ও আশেপাশের পাহাড়ের দৃশ্য মনোমুগ্ধকর।
এবড়ো খেবড়ো রাস্তা পিছনে ফেলে শেষমেশ আমরা পৌঁছালাম হুম্মুট নদীর কাছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডাউকি বোটিং পয়েন্ট। অনেকেই এই জায়গাটাকে ডাউকি রিভার বলে থাকেন, তবে একটা কথা বলে রাখি, এই গ্রামটির নাম হলো ডাউকি, আর নিচ দিয়ে যে নদীটা বইছে সেটা উঙ্গট নদী। তো যথারীতি আমরা বোটিং পয়েন্টের কাছে চলে এসেছি। এনাদের ওপরে একটা বোটিং সেন্টার আছে, যেখান থেকে টিকিট বুকস করা হয়। পার পার্সন বা পার বোট টিকিট প্রাইস হচ্ছে 800 টাকা করে, যেই বোটে 3 জন বসতে পারে। টোটাল টাইম হচ্ছে 45 মিনিটস। গাড়ি থেকে নামার পর অনেক মানুষই থাকবে যারা আপনাদের বোটিং এর জন্য প্রাইস ভ্যালু বলবে। একটা কথা বলে রাখি, আপনারা ওই সমস্ত প্রাইস ভ্যালুতে বিশ্বাস না করে নিচে এসে অ্যাকচুয়াল যে বোটিং সেন্টার আছে এখান থেকে টিকিট কিনতে পারেন। এই নদীর ইতিহাস খুবই সমৃদ্ধ। অতীতে এটি স্থানীয় উপজাতিদের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। নদীর পাশের গ্রামগুলো কৃষি এবং মাছ ধরার মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করত। এই নদীটি স্থানীয় জনগণের জন্য একটি প্রধান বাণিজ্য পথ ছিল, যার মাধ্যমে তারা বিভিন্ন সামগ্রী পরিবহন করত। বর্তমানে এই নদী তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। নদীর জল এতটাই স্বচ্ছ যে নিচের মাছ এবং পাথর স্পষ্টভাবে দেখা যায়। এখানে বোটিং এবং কায়াকিং এর অভিজ্ঞতা পর্যটকদের জন্য অসাধারণ আকর্ষণ। রিভার বোটিং শেষ করে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেটি ছিল রুট ব্রিজ। ডাউকি থেকে রুট ব্রিজের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার। মেঘালয় চেরাপুঞ্জি অঞ্চলের খাসি উপজাতিরা বহু প্রজন্ম ধরে এই রুট ব্রিজ তৈরি করে এসেছে। ফিকাস ইলাস্টিকা গাছের শিকড়কে সঠিকভাবে নির্দেশনা দিয়ে এই ব্রিজগুলো তৈরি করা হয়, যা কয়েকশো দশক ধরে টেকসই এবং মজবুত হয়। এই প্রাকৃতিক স্থাপত্যকৃতি স্থানীয় জনগণের জন্য অতীতে একটি গুরুত্বপূর্ণ যাতায়াত মাধ্যম ছিল। এখন এটি পর্যটকদের জন্য এক বিশিষ্ট আকর্ষণ। স্থানীয় সংস্কৃতির এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন রুট ব্রিজকে বিশেষ করে তোলে। ডাউকি থেকে এখানে পৌঁছাতে অনেকটাই সিঁড়ি অতিক্রম করতে হবে এবং অনেকটা নিচে গিয়ে তোমরা রুট ব্রিজের দর্শন করতে পারবে। এখানে কার পার্কিং এর জন্য চার্জ নেয় 30 টাকা। লিভিং রুট ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য বেশ 10-15 মিনিটের মতো পথ ট্রেক করে যেতে হয়। রাস্তাতে পড়বে স্থানীয় বসতি এবং হ্যান্ডিক্রাফটের অনেক দোকান। কিছুটা ট্রেক করে নিচে নামলে এখানে একটা টিকিট কাটার কাউন্টার আছে। পার পার্সন টিকিট প্রাইস এখানে 30 টাকা করে। মেঘালয়ে প্রায় 100টিরও বেশি জীবন্ত রুট ব্রিজ আছে, যা প্রধানত জয়ন্তিয়া হিলস এবং খাসি হিলস জেলায় পাওয়া যায়। উল্লেখযোগ্য রুট ব্রিজগুলোর মধ্যে আছে নংরিয়াট গ্রামে অবস্থিত ডবল ডেকার রুট ব্রিজ, কিডনা গ্রামে রিমা রুট ব্রিজ, মাউলিং গ্রামে রাউলিং রুট ব্রিজ এবং চেরা গ্রামে ওয়াংথল রুট ব্রিজ। এইসব ব্রিজ শুধু যাতায়াতের জন্যই নয়, বরং মেঘালয়ের পর্যটনের জন্য একটি বিশেষ আকর্ষণ। মানুষের এবং প্রকৃতি এই অনন্য সহযোগিতার নিদর্শন মেঘালয়কে বিশেষ পরিচিতি এনে দিয়েছে, যা বিদেশি পর্যটকদের এবং স্থানীয়দের অনেক বেশি আকর্ষণ করে। ক্যামেরা থাকলে এনারা এন্ট্রি ফির সাথে 50 টাকা বেশি চার্জ করেন। এই ব্রিজগুলো জীবন্ত গাছের শিকড় থেকে তৈরি হয়, তাই এই ব্রিজগুলোর নাম লিভিং রুট ব্রিজ। এখানকার উপজাতিরা বহু প্রজন্ম ধরে ফিকাস ইলাস্টিকা গাছের শিকড়কে সঠিকভাবে নির্দেশনা দিয়ে এই ব্রিজগুলো নির্মাণ করেন। শিকড়গুলো মাটিতে প্রথিত হয়ে ধীরে ধীরে স্থায়ী এবং শক্তিশালী হয়, যা মানুষের চলাচলের উপযোগী হয়। এই ব্রিজগুলো প্রাকৃতিকভাবে বাড়তে থাকে এবং শক্তিশালী হয়, তাই এগুলোকে লিভিং রুট ব্রিজ বলা হয়।
লিভিং রুট ব্রিজ দেখা কমপ্লিট করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল মাওলিন গ্রাম। এটি মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলায় অবস্থিত এবং লিভিং রুট ব্রিজ থেকে প্রায় ৭৮ কিলোমিটার দূরে। এই গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিচ্ছন্নতার জন্য খ্যাত। ২০০৩ সালে এটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে স্বীকৃতি পায়। খাসি উপজাতির লোকেরা এখানে বসবাস করে এবং তারা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে অনেকটা বেশি গুরুত্ব দেয়। গ্রামের ইতিহাস স্থানীয় জনগণের ঐক্য, পরিশ্রম এবং পরিবেশ সংরক্ষণের প্রমাণ। মাওলিনগঞ্জ গ্রামের লিভিং রুট ব্রিজ, পরিষ্কার রাস্তা, ফুলের বাগান পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। এই গ্রামে গেলে দেখা যাবে জায়গায় জায়গায় আবর্জনা পরিবর্তে নির্দিষ্ট দূরত্বে পরপর বাঁশের তৈরি ডাস্টবিন। এই ডাস্টবিনগুলোকে স্থানীয় ভাষায় কোহ বলা হয়। এই গ্রামে প্লাস্টিক ব্যবহার এবং ধূমপান নিষিদ্ধ। শুধু গ্রামটির পরিচ্ছন্নতা এবং সমাজ ব্যবস্থা নয়, এই গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পুরো গ্রাম জুড়ে আছে অনেক বাগান এবং তাতে ফুটে থাকে নানা বাহারি ফুল। পরিষ্কার গ্রাম্য রাস্তা, সবটা মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ। সেখান থেকে বেরিয়ে আমাদের অন্তিম এবং লাস্ট গন্তব্যস্থান ছিল মাওসিনরাম গুহা, যেটি মাওলিনগ্রাম থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই গুহাটি তার ভৌগোলিক গঠনের জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রাচীনকালে গুহাটি স্থানীয় উপজাতিদের জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো এবং তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের কেন্দ্র ছিল। জায়গাটিতে অনেক পার্কিং স্পেস আছে এবং রকমারি দোকানও আছে। এছাড়াও আছে অন্যান্য রকমের ফল ফুলের দোকান। গুহার ভিতরে থাকা স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইটগুলো অপূর্ব সৌন্দর্য প্রদর্শন করে। মাওসিনরাম গুহা প্রকৃতি প্রেমীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। সামনে এগোলেই আপনারা একটা হোর্ডিং এবং একটা ম্যাপ দেখতে পাবেন, যেখানে এন্টায়ার গুহা যাওয়ার একটা ম্যাপ থাকে। এই ম্যাপে আমাদেরকে বোঝানো হচ্ছিল যে একটা সার্টেন পয়েন্টে গেলে সেখান থেকে নো এক্সিট সাইন আছে, মানে আপনারা একটা সার্টেন পয়েন্টে পৌঁছালে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবেন না। তারপর আপনাদের এন্ড পয়েন্ট দিয়ে বেরোতে হবে। তো আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদের সমস্তটা খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন। এই কেভের ভিজিটিং টাইম 9:30 থেকে 5:30 পর্যন্ত এবং পার পার্সন লাগে 30 টাকা করে। এছাড়া এই কেভে যদি ফটোগ্রাফির জন্য আপনারা যান তো সেক্ষেত্রে আলাদা চার্জেস লাগে। কেভে ঢোকার মুখের কাছেই আপনারা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। এই কেভটা টোটাল ট্রেক করে যেতে মোট সময় লাগে 17 মিনিট এবং 0.4 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হয়। মেঘালয়ে প্রায় 1500টিরও বেশি গুহা আছে, যা এই রাজ্যকে ভারতের গুহার রাজধানী হিসেবে পরিচিত করেছে। এই গুহাগুলি অ্যাডভেঞ্চারের জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় স্থান। চলে এসেছি আমরা মেঘালয় সিরিজের শেষ পর্বে। মৌসিন কেভ থেকে বেরিয়ে আমরা হোটেলে পৌঁছেছিলাম, কারণ আমাদের পরের দিন গুয়াহাটি ফিরে ট্রেন ছিল। গুয়াহাটি থেকে হাওড়া যাওয়ার জন্য আমরা বুক করেছিলাম সরাইঘাট এক্সপ্রেস, যেটার প্রাইস ভ্যালু পার পার্সন পড়ে 1895 যদি তোমরা 2A ক্লাসের টিকিট বুক করো। স্লিপার কোচ হলে ভাড়া থাকবে 521, থার্ড ক্লাস হলে ভাড়া থাকে 1365 এবং ফার্স্ট ক্লাস হলে ভাড়া থাকে 3275 করে। ট্রেনের খাবার আমরা অ্যাভয়েড করেছিলাম। ট্রেনে আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম অ্যাপের থ্রুতে এবং এই ট্রেনটি হাওড়া স্টেশন পৌঁছায় ভোর 5:30টায়। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।